শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম অশরীরীর সেই বিশেষ মুহূর্তে, যেখানে রাতের নিস্তব্ধতা ভেদ করে বেরিয়ে আসে বাস্তবতার চেয়েও বেশি বাস্তব কিছু ঘটনা। মনে রাখবেন, রাত 10টা মানেই অশরীরীর রাত। আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত আছেন, তাদের জন্য রাত 11টা মানেই একই রকম শিহরণ। আজকের এপিসোড 44। আজ আমি আপনাদের শোনাব দুটি এমন ঘটনা, যেগুলো শোনার পর আপনার নিজের ছায়াকেও সন্দেহের চোখে দেখবেন। আপনার ঘরের জানালার বাইরের অন্ধকার শুধুই অন্ধকার নয়, যেন লুকিয়ে আছে অগণিত চোখ। আজকের প্রথম ঘটনা এসেছে বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলা থেকে। একটি অভিশপ্ত পরিবারের করুণ ইতিহাস, যেখানে নারীরা যুগের পর যুগ মৃত সন্তান প্রসবের অভিশাপ বহন করেছে। আর দ্বিতীয় ঘটনা এসেছে পাবনা জেলা থেকে। এক ব্যক্তির অদ্ভুত স্বপ্ন ও বাস্তব জীবনের মিলে যাওয়া এক আতঙ্কদায়ক ঘটনা। প্রতিটি ঘটনা এতটাই বিস্তারিত, এতটাই গভীরে যাবে যে আপনি শুনতে শুনতে নিজেকে সেই স্থানেই উপস্থিত মনে করবেন। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরু করার আগে একটা ছোট অনুরোধ: যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি, তারা দয়া করে সাবস্ক্রাইব বাটন এবং পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে নিন। কারণ আজকের ঘটনাগুলো এতটাই ভয়ঙ্কর যে শুনে আপনি হয়তো আর ফিরে আসার সাহস পাবেন না। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইবার, তারা আজকের ঘটনায় রেটিং দিতে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আপনি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। প্রথম ঘটনা, মুন্সিগঞ্জের অভিশপ্ত বংশ, যেখানে মাতৃগর্ভ ছিল মৃত্যুর মুখোমুখি। প্রথম ঘটনাটি আমাদের পাঠিয়েছেন শফিক। শফিক মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী লৌহজং উপজেলার পার্শ্ববর্তী একটি গ্রামের বাসিন্দা, যার প্রকৃত নাম আমি উল্লেখ করব না, কারণ এখনও সেখানে আতঙ্কের ছায়া কাটেনি। অসংখ্য ধন্যবাদ শফিককে তার অসামান্য সাহসের জন্য, এই কলঙ্কিত পারিবারিক ইতিহাস আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। এই ঘটনাটি শুধু একটি পরিবারের নয়, এটি একটি সম্পূর্ণ গ্রাম, কয়েক প্রজন্ম এবং শত শত সাক্ষীর ঘটনা, যা 1970-এর দশক থেকে শুরু হয়ে 2023 সাল পর্যন্ত টানা চলেছে এবং শেষ হয় এক রহস্যময় হুজুরের মাধ্যমে। গ্রামটির নাম নয়ানগর, পরিবর্তিত নাম। এটি লৌহজং থানার একটি নিভৃত গ্রাম, যার একপাশ দিয়ে বয়ে গেছে পুরনো ইছামতি নদীর একটি খাল। গ্রামের প্রায় মাঝখানে একটি প্রাচীন বটগাছ, যার নিচে একটি ছোট মন্দির। সেই মন্দিরের পাশেই অবস্থিত রায় পরিবারের ভাঙা ইটের দোতলা বাড়ি। এই বাড়িটি দেখতে পুরনো জমিদার বাড়ির মতো, কিন্তু এর ভিতরে লুকিয়েছিল এক বিভীষিকা। পরিবারের প্রধান ছিলেন বংশানুক্রমিকভাবে জমিদার বাবু প্রণবচন্দ্র রায়। প্রণবচন্দ্র রায়ের দাদু যোগেন্দ্র নারায়ণ রায় ব্রিটিশ আমলে স্থানীয় জমিদার ছিলেন। কথিত আছে 1947 সালের দিকে দেশভাগের অস্থির সময়ে যোগেন্দ্র নারায়ণ রায় তার এক মুসলিম প্রজা পরিবারের কন্যা জোহরাকে জোরপূর্বক তার বাড়িতে আটক রাখেন এবং তার সাথে মানহানি করার আচরণ করেন। সেই মেয়েটির পরিবার স্থানীয় এক ফকিরের সাহায্য নেয়। ফকিরটি একটি ভয়ঙ্কর অভিশাপ দেয়: যে বংশের লালসায় আমার বোনের ইজ্জত নষ্ট হলো, সেই বংশের নারীরা কখনো সুস্থ সন্তান ভূমিষ্ঠ করতে পারবে না। তাদের গর্ভে জন্ম নেওয়া সন্তানরা জন্মের পরপরই মৃত্যুবরণ করবে, যতক্ষণ না এই বংশের একজন পাপী তার পাপের স্বীকার করে ক্ষমা প্রার্থনা না করে। সেই থেকে শুরু। যোগেন্দ্র নারায়ণ রায়ের পরে তার ছেলে অরবিন্দ রায়ের সময়ে প্রথম এই অভিশাপের প্রকাশ ঘটে। অরবিন্দ রায়ের স্ত্রী সুচন্দ্রা রায় 1952 সালে প্রথম সন্তান প্রসব করেন। সন্তানটি ছিল পুরোপুরি সুস্থ, কিন্তু জন্ম নেওয়ার মাত্র 7 মিনিট পরেই নিথর হয়ে যায়। কোনো চিকিৎসক কারণ ব্যাখ্যা করতে পারেননি। এরপর 1955 সালে দ্বিতীয় সন্তান, সেও মৃত। 1960 সালে তৃতীয় সন্তান, সেও একই পরিণতি। স্থানীয় ভেষজ চিকিৎসক ও কবিরাজরা বলেছিলেন এটি দুষ্ট আত্মার কাজ। পরিবারটি তখন কলকাতা থেকে নামকরা ডাক্তার আনিয়েও কোনো লাভ হয়নি। প্রজন্মের পর প্রজন্ম এই অভিশাপ চলতে থাকে। অরবিন্দ রায়ের ছেলে প্রণবচন্দ্র রায়, অর্থাৎ বর্তমান বাবুর 3 কন্যা। বড় মেয়ে অনুরাধা রায়, জন্ম 1988, তার বিয়ে হয় 1998 সালে। 2001 সালে তার প্রথম সন্তান জন্ম নেয়, মৃত। 2004 সালে দ্বিতীয় সন্তান, সেও মৃত। ডাক্তাররা সকল পরীক্ষা করেও কোনো শারীরিক সমস্যা খুঁজে পাননি। গর্ভকাল সম্পূর্ণ সুস্থ থাকলেও প্রসবের সময় শিশুর হৃৎস্পন্দন অকারণে বন্ধ হয়ে যেত। ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। শিশুটির মুখমণ্ডল ছিল পুরোপুরি নীলচে, কিন্তু শরীরে কোনো ত্রুটি ছিল না। এই ঘটনার পর তন্ময়ী সম্পূর্ণ ভেঙে পড়েন।
তার স্বামী তাকে তালাক দেওয়ার হুমকি দেন। এদিকে গ্রামে গুজব ছড়ায় যে রায়বাড়িতে প্রতি রাতে শিশুর কান্না শোনা যায় এবং বটগাছের নিচে একটি সাদা কাপড় পরা নারী মূর্তি দাঁড়িয়ে থাকে যে তার হাতের দিকে তাকিয়ে কাঁদে। স্থানীয়রা বিশ্বাস করতে শুরু করে যে সেই জোহরার আত্মা এখনও সেখান থেকে শান্তি পায়নি। শফিক, আমাদের শ্রোতা, ছিলেন তন্ময়ীর চাচাতো ভাই। তিনি এই পুরো ঘটনার সাক্ষী। তিনি তার কথায় বলছেন, আমি দেখেছি আমার ফুপুদের কান্না, আমার বোনদের হতাশা। আমাদের বাড়িতে কোনো শিশুর হাসি নেই, শুধু মৃত্যুর গন্ধ। আমার দাদু প্রণবচন্দ্র রায় একদিন আমাকে ডেকে বলেছিলেন, শফিক, এটা আমাদের পাপের ফল, আমাদেরই কোনো একজন এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু কে করবে? সবাই ভয়ে থাকে। 2023 সালের মার্চ মাসে ঘটনার চূড়ান্ত মোড় নেয়। তন্ময়ী আত্মহত্যার চেষ্টা করে, ব্যর্থ হয়। সেই সময় শফিক ইন্টারনেটে গবেষণা করতে করতে বাংলাদেশের একজন বিখ্যাত রহস্যময় হুজুরের কথা জানতে পারেন, যিনি জটিল সমস্যার সমাধান করেন বলে পরিচিত। তিনি হলেন হুজুর কিবরিয়া আহমেদ, পরিবর্তিত নাম। শফিক পরিবারের অজান্তে তন্ময়ীকে নিয়ে হুজুরের কাছে যান। হুজুরের আস্তানা ছিল সিলেটের একটি প্রত্যন্ত পাহাড়ি এলাকায়। হুজুর কিবরিয়া আহমেদ প্রথমে তাদের শুনে নেন। তারপর তিনি 3 দিন ধরে বিভিন্ন রকমের আমল ও গবেষণা করেন। তৃতীয় দিনে তিনি বলেন, এই সমস্যার মূল প্রান্তটি খুব গভীরে প্রথিত। এখানে শুধু দোয়া দুরুদে কাজ হবে না। যে আত্মা অভিশাপ দিয়েছে তার ন্যায্য দাবি পূরণ না করে এই বন্ধন ছেদ করা যাবে না। হুজুরের নির্দেশ অনুযায়ী তারা সবাই মুন্সিগঞ্জের সেই বাড়িতে ফিরে আসেন। হুজুর সঙ্গে নিয়ে আসেন কিছু বিশেষ উপকরণ, সাদা কাপড়, গোলাপ জল, কিছু দুর্লভ ভেষজ এবং প্রাচীন পাণ্ডুলিপি। 2023 সালের 15 এপ্রিল জোহরা দিবসের রাতে, অর্থাৎ স্থানীয়ভাবে যে দিনটিতে জোহরা মারা যায় বলে মনে করা হয়, হুজুর একটি বিশেষ রীতির আয়োজন করেন বটগাছের নিচে। শফিক তার চোখে দেখা ঘটনা বর্ণনা করেন। হুজুর প্রথমে পুরো বাড়ি ও বটগাছের চারপাশে একটি সাদা সুতা দিয়ে বেষ্টনী তৈরি করলেন। তারপর তিনি তন্ময়ী আপাকে ও তার বাবা প্রণবচন্দ্র রায়কে ডাকলেন। হুজুর প্রণবচন্দ্র রায়কে বললেন, আপনার পূর্বপুরুষের পাপের বোঝা আপনাকেই স্বীকার করতে হবে। দাদু প্রথমে রাজি হননি, কিন্তু শেষ পর্যন্ত মেনে নিলেন। হুজুর একটি বড় সাদা কাপড়ের ওপর দাদুকে বসালেন। তারপর তিনি কোরআন শরীফ থেকে কিছু আয়াত তিলাওয়াত শুরু করলেন। আশ্চর্যের বিষয়, ঠিক সেই মুহূর্তে ঝড়ো হাওয়া বইতে শুরু করল। যদিও আকাশ ছিল পরিষ্কার, বটগাছের ডালপালা প্রচণ্ডভাবে নড়তে লাগল। আমরা সবাই ভয়ে কাঁপছিলাম। হুজুরের কণ্ঠস্বর আরও উঁচু হয়ে উঠল। হঠাৎ তিনি বলে উঠলেন, জোহরা, তোমার আত্মা আজ মুক্ত হবে। এই মানুষটি তার পূর্বপুরুষের পাপের জন্য ক্ষমা চাচ্ছে। তারপর তিনি দাদুর হাতে একটি লিখিত ক্ষমা চাওয়ার পত্র দিলেন, যাতে দাদু স্বীকার করলেন যে তার দাদু একটি বড় অন্যায় করেছিলেন এবং পরিবারের পক্ষ থেকে তারা জোহরার আত্মার শান্তি কামনা করছেন। দাদু তা জোরে জোরে পড়লেন। এরপর হুজুর একটি ছোট কাঠের বাক্সে সেই পত্রটি রেখে তাতে গোলাপ জল ও কিছু মিষ্টি দানার মতো জিনিস দিয়ে বটগাছের গোড়ায় পুঁতে দিলেন। তিনি বললেন, এখন থেকে এই জায়গাটি শান্তির স্থান। কেউ এখানে অসম্মান দেখালে আবারও সমস্যা হবে। পুরো রাতটা আমরা সেখানে জাগরণে কাটালাম। হুজুর দোয়া করতে থাকেন। রাত 3টের দিকে আমরা স্পষ্ট শুনতে পেলাম একটি মেয়ের কান্নার শব্দ, কিন্তু সেটি যেন দুঃখের না হয়ে স্বস্তির কান্না। তারপর সব শান্ত হয়ে গেল। এরপরের ঘটনাটি আরও অবিশ্বাস্য। 2023 সালের ডিসেম্বরে তন্ময়ী আবার গর্ভবতী হন। এইবারে পুরো গর্ভকাল ও প্রসব সম্পূর্ণ স্বাভাবিকভাবে সম্পন্ন হয়। 2024 সালের ফেব্রুয়ারিতে তন্ময়ী একটি সুস্থ পুত্র সন্তান জন্ম দেন, যার নাম রাখা হয় আসাদ, সাহায্যকারী। এটি রায় পরিবারে জন্ম নেওয়া প্রথম জীবিত সন্তান, যার মা ছিলেন সরাসরি রায় বংশের কন্যা। কিন্তু শফিকের মতে এই সমাধানের পরও কিছু অদ্ভুত ঘটনা থেকে যায়। বটগাছের নিচে এখনও প্রতি শুক্রবার রাতে হালকা একটি সাদা আলো দেখা যায়, যা স্থানীয়রা জোহরার আত্মার আলো বলে মনে করে। আর রায়বাড়িতে এখনও কোনো মহিলা রাত 12টার পরে একা থাকতে চান না, কারণ তারা মাঝে মাঝেই দূর থেকে একটি নারীর কণ্ঠে শুকরিয়া, ধন্যবাদ বলতে শোনেন। হুজুর সতর্ক করে দিয়েছিলেন যে পাপ মোচন হলেও তার স্মৃতি সম্পূর্ণ মুছে যায়নি। শফিক তার শেষ কথায় বলেন, এই ঘটনা 100% সত্য। আমি নিজে সেই হুজুরের সাথে ছিলাম, নিজের চোখে দেখেছি। এটি শুধু ভৌতিক ঘটনা নয়, এটি আমাদের শিক্ষা দেয় যে পাপ কখনো লুকানো যায় না, তা প্রজন্মের পর প্রজন্ম ধরে অভিশাপ হয়ে ফিরে আসে। এখন আমাদের বাড়িতে শিশুর হাসি আছে, কিন্তু আমরা এখনও সেই বটগাছের দিকে রাতের বেলা তাকাই না, কারণ আমরা জানি কিছু স্মৃতি শান্ত হলেও সম্পূর্ণ মুছে যায় না। এই ছিল আজকের প্রথম ঘটনা। এই ঘটনায় কি সত্যি আত্মার শান্তি হয়েছে, নাকি সেটি যে একটি সময়ের চুপ হয়ে আছে?
ভাবুন তো, যখন পাপের বোঝা মাথায় থাকে তখন সেটি শুধু ব্যক্তির নয়, পুরো বংশের ভাগ্য ডিটারমাইন করে দেয়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কী ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। অশরীরী কখনোই কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কার ও অন্ধবিশ্বাসকে প্রমোট করে না। আর অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। রাত 10টা মানেই অশরীরীর রাত। এখন চলুন দ্বিতীয় ঘটনায়, যেখানে স্বপ্ন ও বাস্তবতার রেখা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। দ্বিতীয় ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম পাবনা সদর উপজেলার একটি গ্রামের বাসিন্দা এবং তিনি একজন রিটায়ার্ড স্কুল শিক্ষক। তার বর্ণনা অনুযায়ী এই ঘটনা তার ব্যক্তিগত বন্ধু জাহাঙ্গীর আলম, ৪৫ বছর, যিনি একজন সফল কৃষক ও মাছ চাষী ছিলেন, তার সাথে ঘটেছে। অসংখ্য ধন্যবাদ রফিকুল ইসলাম স্যারকে তার এই অদ্ভুত ও মর্মস্পর্শী অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। এটি শুধু একটি ভৌতিক ঘটনা নয়, এটি জীবন, মৃত্যু এবং অদেখা জগতের মধ্যে সংযোগের এক অদ্ভুত কাহিনী, যা ২০২২ সাল থেকে শুরু হয়ে ২০২৪ সালের শুরুতেই মৃত্যুঞ্জয়ী টুইস্ট নেয়। জাহাঙ্গীর আলম ছিলেন পাবনার একটি শান্ত গ্রাম চরপাড়া, পরিবর্তিত নাম, এর বাসিন্দা। তিনি খুব সাধারণ, ধর্মপরায়ণ এবং সামাজিক মানুষ ছিলেন। তার স্ত্রী, 2 মেয়ে এবং এক ছেলে নিয়ে তার সুখের সংসার। ২০২২ সালের জুলাই মাসে জাহাঙ্গীর আলম একটি ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় শিকার হন, যখন তিনি একটি ট্রাকের সাথে ধাক্কা লাগান। তিনি গুরুতর আহত হন এবং 3 দিনের জন্য কোমায় চলে যান। কিন্তু ডাক্তাররা তার বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে 4র্থ দিনে তিনি জেগে ওঠেন এবং ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেন। কিন্তু এই সুস্থতা ছিল শারীরিক, মানসিকভাবে তিনি সম্পূর্ণ বদলে গিয়েছিলেন। জাহাঙ্গীর সুস্থ হওয়ার পরপরই তিনি তার বন্ধু রফিকুল ইসলামকে একটি অদ্ভুত কথা বলেন। ভাই, আমি এখন স্বপ্নে দেখতে পাই। প্রথমে রফিকুল ভেবেছিলেন এটি দুর্ঘটনার ট্রমা, কিন্তু জাহাঙ্গীর বিস্তারিত বলতে শুরু করেন। আমি যখন ঘুমাই তখন আমি স্পষ্ট দেখতে পাই যে আমাদের গ্রামের কোনো ব্যক্তি যদি আগামী 72 ঘন্টার মধ্যে মারা যাওয়ার থাকে, তবে আমি তার মুখ স্পষ্ট দেখতে পাই এবং তার পাশে একটি কালো ছায়া দাঁড়িয়ে থাকে। সেই ব্যক্তির মাথার উপর একটি সংখ্যা জ্বলজ্বল করে, যা সম্ভবত তার মৃত্যুর দিনক্ষণ নির্দেশ করে। প্রথম ঘটনা, ২০২২ সালের সেপ্টেম্বরে জাহাঙ্গীর এক রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘেমে জেগে ওঠেন। তিনি স্বপ্নে দেখেন গ্রামের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হাজী আব্দুর রাজ্জাককে, তার পাশে একটি লম্বা কালো ছায়া এবং তার মাথার উপর জ্বলজ্বল করছে 3 সংখ্যাটি। জাহাঙ্গীর প্রথমে কাউকে কিছু বলেননি, কিন্তু ঠিক 3 দিন পর হাজী আব্দুর রাজ্জাক হার্ট অ্যাটাকে মারা যান। গ্রামে এ নিয়ে আলোচনা হয়, কিন্তু জাহাঙ্গীর চুপ থাকেন। দ্বিতীয় ঘটনা, ২০২২ সালের অক্টোবর, জাহাঙ্গীর আবার স্বপ্নে দেখেন গ্রামের যুবক সোহেলকে, যে ডায়াবেটিসে ভুগছিল, তার পাশে কালো ছায়া এবং 7 সংখ্যাটি। জাহাঙ্গীর এবার সোহেলকে সতর্ক করার চেষ্টা করেন, কিন্তু সোহেল তাকে উড়িয়ে দেয়। 7 দিন পর সোহেল হঠাৎ কিডনি ফেলিওর করে মারা যায়। এখন থেকে গ্রামে জাহাঙ্গীরের স্বপ্নদৃষ্টা খ্যাতি ছড়িয়ে পড়ে। কেউ কেউ তাকে পাগল ভাবে, আবার কেউ কেউ ভয় পায়। কিন্তু জাহাঙ্গীর নিজেই এতে আতঙ্কিত হয়ে যান। তিনি রফিকুলকে বলতেন, ভাই, আমি কাউকে মরতে দেখতে চাই না, এই শক্তি আমার জন্য অভিশাপ। ২০২৩ সালের শুরুর দিকে ঘটনাটি আরও জটিল আকার নেয়। জাহাঙ্গীর শুধু মৃত্যুই নয়, বিপদ আপদ ও আগাম দেখতে শুরু করেন। তিনি স্বপ্নে দেখেন গ্রামের স্কুল ভবনটি ভেঙে পড়ছে এবং এর পরের সপ্তাহেই একটি বড় ধস নামে, যদিও কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। তিনি স্বপ্নে দেখেন নদীর বাঁধ ভাঙছে এবং কয়েকদিন পরেই বন্যা শুরু হয়। এইভাবে তার স্বপ্নের খ্যাতি আশেপাশের গ্রামেও ছড়িয়ে পড়ে। লোকজন তাকে দরবেশ বা অলি ভাবতে শুরু করে। অনেকে তার কাছে আসত তাদের ভাগ্য জানতে। কিন্তু জাহাঙ্গীরের পরিবার এই খ্যাতি পছন্দ করত না। তার স্ত্রী ফাতেমা বেগম রফিকুল ইসলামকে বলেছিলেন, স্যার, ওর মধ্যে একটা পরিবর্তন দেখা যাচ্ছে। ও রাতে ঠিকমতো ঘুমায় না, সবসময় ভয়ভীতিতে থাকে। ও বলেছে কালো ছায়াগুলো এখন শুধু স্বপ্নে নয়, জাগ্রত অবস্থাতেও মাঝে মধ্যে দেখা যায়, বিশেষ করে সন্ধ্যার সময়। ২০২৩ সালের জুন মাসে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে। জাহাঙ্গীর এক রাতে স্বপ্নে দেখেন নিজের মুখ, তার নিজের পাশেই সেই চেনা কালো ছায়া এবং তার মাথার ওপর জ্বলজ্বল করছে 40 সংখ্যাটি। সে ভয়াবহ চিৎকার দিয়ে জেগে ওঠে এবং হৃৎস্পন্দন বেড়ে যায়। সে বুঝতে পারে তার নিজের মৃত্যু 40 দিন পরে আসছে। রফিকুল ইসলাম সেদিন সকালেই জাহাঙ্গীরের বাড়িতে যান এবং তাকে অস্থির অবস্থায় পেয়ে যান। জাহাঙ্গীর তাকে সব খুলে বলেন। রফিকুল প্রথমে বিশ্বাস করতে চাননি, বলেছিলেন এটি মানসিক চাপের ফল।
কিন্তু জাহাঙ্গীর ছিলেন দৃঢ়। তিনি বলেন, আমি স্পষ্ট দেখেছি, আমি মরব 40 দিন পর। সেই দিন থেকে জাহাঙ্গীর সম্পূর্ণ বদলে যান। তিনি তার সব সম্পত্তি লিখে দিতে শুরু করেন, ঋণ শোধ করেন, পরিবারের জন্য সব ব্যবস্থা করে যান। তিনি মসজিদে বেশি সময় কাটাতেন, নামাজ পড়তেন, কুরআন তিলাওয়াত করতেন। গ্রামবাসীরা প্রথমে বিশ্বাস করতে চায়নি, কিন্তু জাহাঙ্গীরের আচরণ দেখে তারা সন্দিহান হয়ে পড়ে। কেউ কেউ তাকে মানসিক হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়, কিন্তু তার পরিবার রাজি হয়নি। জাহাঙ্গীর বলতেন, আমি পাগল নই, আমি যা দেখেছি তা সত্যি। দিন গুনতে গুনতে 35তম দিন চলে এলো। এখন গোটা গ্রাম এক আতঙ্কে থাকত। সবাই জাহাঙ্গীরের দিকে তাকিয়ে থাকত। 36তম দিনে জাহাঙ্গীর রফিকুলকে বলেন, ভাই, কালো ছায়াটি এখন আমার খুব কাছাকাছি চলে আসছে। আমি তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি, যদিও অন্যরা দেখতে পায় না। সে লম্বা, ঢিলে ঢালা কালো কাপড় পরা এবং তার কোনো মুখ নেই। 39তম দিন অর্থাৎ মৃত্যুর পূর্বের দিন জাহাঙ্গীর তার পরিবারকে ডেকে সবাইকে শেষবারের মতো আদর করেন এবং বলেন, আমার সময় আগত, তোমরা কেঁদো না, আল্লাহর ইচ্ছায় সব হয়। সেই রাতে জাহাঙ্গীর স্বপ্ন দেখেন না, বরং তিনি পুরো রাত জেগে কুরআন তিলাওয়াত করেন। ভোর 5টায় তিনি ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরেন এবং পরিবারের সবাইকে জড়িয়ে ধরে বলেন, আজ সূর্য ডোবার আগেই আমি চলে যাব। সেদিন দুপুর পর্যন্ত সব স্বাভাবিক ছিল। জাহাঙ্গীর সাধারণের মতো খাওয়া দাওয়া করেন, গ্রামের লোকজনের সাথে কথা বলেন। বিকেল 4টের দিকে তিনি বাড়ির পিছনের পুকুর পাড়ে বসেছিলেন, যেখানে তিনি প্রতিদিন আসর নামাজ পড়তেন। তার স্ত্রী ফাতেমা বেগম ভিতরে ছিলেন। হঠাৎ তিনি জাহাঙ্গীরের দিক থেকে একটি অদ্ভুত আলোর ঝলকানি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে জাহাঙ্গীরের আওয়াজ শুনতে পান। ও, এখনই! তিনি দৌড়ে গিয়ে দেখেন জাহাঙ্গীর পুকুর পাড়ে শুয়ে আছেন। তার মুখে হালকা হাসি, কিন্তু তিনি নিথর। কোনো শারীরিক আঘাতের চিহ্ন নেই। ডাক্তার পরে বলেন তার হার্ট অ্যাটাক হয়েছে। সময়টা ছিল ঠিক সূর্য ডোবার আগের মুহূর্ত, বিকেল 5:45। কিন্তু মৃত্যুর পরই ঘটনার টুইস্ট শুরু হয়। জাহাঙ্গীরের জানাজার পর যখন তার পরিবার শোকার্ত, তখন তার ছেলে রহিম 18 বছর একটি চিরকুট খুঁজে পায়, যা জাহাঙ্গীর তার টেবিলের ড্রয়ারে রেখে গিয়েছিলেন। তাতে লেখা ছিল, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার এই দৃষ্টিশক্তি আমার সাথে চলে যাবে না। এটি এখন আর একজনের মধ্যে ট্রান্সফার হবে। যার মধ্যে এটি যাবে সে প্রথম স্বপ্নে আমার মুখ দেখবে এবং বুঝে যাবে। সাবধান, কালো ছায়া শুধু মৃত্যুর বার্তাবহক নয়, সেটি অপেক্ষা করছে। এই চিরকুটের কথা গ্রামে ছড়িয়ে পড়ে এবং আতঙ্ক ছড়ায়। কে হবে পরবর্তী স্বপ্নদৃষ্টা? সবাই ভয় পেতে থাকে। এর ঠিক 1 মাস পর 2024 সালের ফেব্রুয়ারিতে রফিকুল ইসলাম নিজেই একটি অদ্ভুত স্বপ্ন দেখেন। তিনি স্বপ্নে দেখেন জাহাঙ্গীর আলমকে সাদা পোশাকে হাসি মুখে দাঁড়িয়ে। জাহাঙ্গীর তার দিকে তাকিয়ে বলছেন, ভাই, এখন তোমার পালা। এবং তারপর রফিকুল দেখেন তার নিজের মুখ এবং তার পাশে সেই একই কালো ছায়া, এবং মাথার ওপর জ্বলজ্বল করছে 90 সংখ্যাটি। রফিকুল ভয়াবহভাবে জেগে ওঠেন। তারপর থেকে তার জীবনেও একই ঘটনা ঘটতে শুরু করে। তিনি স্বপ্নে দেখতে পান গ্রামের লোকজনের মৃত্যু আগাম, ঠিক জাহাঙ্গীরের মতো। প্রথমে তিনি কাউকে বলেননি, কিন্তু যখন তার দেখা 2টি স্বপ্ন সত্যি হয়, তখন তিনি বুঝতে পারেন যে জাহাঙ্গীরের চিরকুটের কথা সত্যি। সেই দৃষ্টিশক্তি এখন তার মধ্যে চলে এসেছে। রফিকুল ইসলাম তার শেষ কথায় বলেন, আমি এখন জানি আমি 90 দিন পর মারা যাব। আজ থেকে 85 দিন বাকি। আমি এই বার্তা দিয়ে যাচ্ছি, কারণ আমি চাই মানুষ জানুক যে মৃত্যু কোনো শেষ নয়, এটি জাস্ট অন্য একটি যাত্রার সূচনা। আর এই কালো ছায়া, এটি কি আমি জানি না, কিন্তু আমি এহসাস করি এটি শুধু বার্তাবহক নয়, এটি হয়তো আমাদের অদেখা জগতের কোনো সংযোগ। জাহাঙ্গীর হয়তো এখন শান্তিতে আছে, কিন্তু আমাকেও এই পথই চলতে হবে। শ্রোতা বন্ধুরা, প্রার্থনা করবেন যেন আমি শান্তিতে যেতে পারি। আর হ্যাঁ, এই ঘটনা 100% সত্যি, আমার নিজের জীবনেই ঘটছে। এরপর থেকে রফিকুল ইসলামও জাহাঙ্গীরের মতো তার সম্পত্তি ইত্যাদি ব্যবস্থা করতে শুরু করেছেন। গ্রামের লোকজন এখন তাকেও দরবেশ হিসেবেই দেখে, কিন্তু এবার আর কেউ সন্দেহ করে না। রাত 10টা মানেই অশরীরীর রাত। আজকের 2টি ঘটনা আমাদের দেখালো কিভাবে অতীতের পাপ বর্তমানকে অভিশপ্ত করতে পারে, এবং কিভাবে মৃত্যু শুধু একটি শেষ নয়, বরং একটি রহস্যময় ট্রান্সফারের সূচনা হতে পারে। জাহাঙ্গীরের আত্মা কি শান্তি পেয়েছে, নাকি সে এখনও তার দৃষ্টিশক্তি অন্য কারো মধ্যে পাঠানোর কাজে নিয়োজিত? আমরা জানি না,
কিন্তু পাবনার সেই গ্রামেও আজও কেউ কেউ দাবি করেন সন্ধ্যায় পুকুর পাড়ে একটি সাদা ও একটি কালো ছায়া পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখেন এবং কান পাতলে শোনা যায়, আগাম জানা অভিশাপ নয়, দায়িত্ব। এবার একটু পিছন ফিরে তাকান, নিশ্চয়ই কেউ নেই, কিন্তু যদি থেকে থাকে তাহলে মনে রাখবেন, রাত 10টা মানেই অশরীরীর রাত। আপনারা কেউ যদি এমন কোনো অভিজ্ঞতার শিকার হয়ে থাকেন যা বিশ্বাস করতেও কষ্ট হয়, তা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল বা সোশ্যাল মিডিয়ায় জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হল oshoriri@gmail.com। আগামীকাল রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো ভয়ের ঘটনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।